প্রায় ২৪ ঘন্টা পরও শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে উঠছেন ধোঁয়া, চলছে উদ্ধার কাজ, বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন, ফ্লাইট শিডিউল বিপর্যয়ে যাত্রীদের চরম ভোগান্তি। গতকালকে ফ্লাইট ছিল, তো আপনার ফ্লাইট এটা ডিলে হয়েছে, রাতের ফ্লাইট ক্যান্সেল হয়েছে, এখন আবার দুপুরে দিচ্ছে। অচল যন্ত্রপাতিতেই ভরসা শাহজালালের, দেরিতে আগুন নেভানো নিয়ে প্রশ্ন ভুক্তভোগীদের, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার ঘোষণা উপদেষ্টার। যখনই গাড়িগুলো আসছে সিভিল এভিয়েশনের অনুমতি লাগছে। আগুন লাগলে অনুমোদনের কি আছে ভাই? ফায়ার ফাইটিং যন্ত্রপাতি বিকলাঙ্গ অবস্থায় আছে, মানে কাজ করে না। শুধু ওই এয়ারপোর্ট রানওয়ে ফায়ার ফাইটিং করলে তো হবে না। ধরনের অভিযোগ এসছে, এটা আমলে নিয়ে গোয়েন্দা সংস্থার তথ্য বিশ্লেষণ করে আমাদের প্রয়োজনীয় সিদ্ধান্ত আমরা নেব। বহুমুখী শঙ্কায় পোশাক শিল্প মালিক, ভাবমূর্তি সংকট কাটাতে দ্রুত তদন্ত ও যথাযথ ব্যবস্থার পরামর্শ। ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের জন্য সার্বিক সহযোগিতা ও ক্ষতিপূরণের ব্যবস্থা করা, পোশাক শিল্পের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখার স্বার্থে দ্রুততার সঙ্গে নতুন শিপমেন্টের ব্যবস্থা নিশ্চিত করা। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। অন্যান্য শীর্ষ সংবাদ। শাপলা প্রতীকে অনড় এনসিপি, ইসির বিরুদ্ধে স্বেচ্ছাচারী আচরণের অভিযোগ নেতাদের, নুরুল হুদার মতো পরিণতির হুঁশিয়ারি, বিধি অনুযায়ী সুযোগ দেখছে না কমিশন। জুলাই সনদ সই করল গণফোরাম, বাকিদেরও স্বাক্ষর করার আহ্বান ঐকমত্য কমিশনের, সনদের স্বীকৃতি আদায়ে জনগণের দোরগোড়ায় নেয়ার তাগিদ বিশ্লেষকদের। সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বিশৃঙ্খলায় জুলাই যোদ্ধারা জড়িত নয়, অনুপ্রবেশ করে অরাজকতা চালায় আওয়ামী ফ্যাসিস্টরা, বলছেন সালাউদ্দিন, বক্তব্যের অপব্যাখ্যা না করার আহ্বান। পাচারের অর্থের খোঁজে 20টি দেশে দুদকের চিঠি, পাইপলাইনে আরো 5টি, এখন পর্যন্ত 5,000 কোটি টাকা জব্দের দাবি সম্পদ পুনরুদ্ধার কমিটির। এবং এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের 5% বাড়ি ভাড়ায় অর্থ বিভাগের সম্মতি, প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা, শিক্ষা ভবন অভিমুখে ভুখা মিছিলের প্রস্তুতি। একদিন পেরিয়ে গেলেও পুরোপুরি নেভানো যায়নি শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে থাকলেও এখনও বের হচ্ছে ধোঁয়া। রোববার কর্মদিবস শুরুর পর কার্গো সেকশন সংশ্লিষ্ট বিভিন্ন পেশাজীবীদের ভিড় বাড়ে। প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মে বেড়াজালের কারণে আগুন নেভানোর কাজ শুরু করতে দেরি হয়। আগুনের ভয়াবহতা অনেকবারই দেখেছে বাংলাদেশ। সবশেষ আগুনে পুড়ল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশন। আমদানি করা পণ্যের বিশাল মজুদে আগুন লাগে শনিবার দুপুরে। প্রায় 24 ঘন্টা পেরোলেও আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। প্রত্যক্ষদর্শীরা বলছেন, আগুনের সূত্রপাত কার্গো সেকশনের আমদানি অংশের কুরিয়ার শাখা থেকে। উত্তর অংশের এই আগুন ছড়িয়ে যায় দক্ষিণ দিকেও, ছাই হয়ে যায় মজুদ সব আমদানি পণ্য। এদিকে ঘটনার পর ফায়ার সার্ভিস সহ অন্যান্য বাহিনীও যোগ দেয় আগুন নেভানোর কাজে। তবে কার্গো সেকশন সংশ্লিষ্ট বিভিন্ন পেশাজীবীদের অভিযোগ, নিরাপত্তা এবং পাশের দোহাই দিয়ে ফায়ার সার্ভিসকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। এই মুহূর্তে কি অনুমতিটা দরকার? আমার হাজার হাজার কোটি সম্পদ ফিরে যাচ্ছে গা। আমার ইম্পোর্টার বাড়ি দেন, আমাদের বাড়ি দেন, সরকারি সম্পদ দিয়ে বিল্ডিং গুলো ফুটতেছে, এগুলো রক্ষা করার তাদের দায়িত্ব, আমাদের সকলের দায়িত্ব, কিন্তু আমরা ঢুকতে দিচ্ছে না। আগুন লাগলে অনুমোদনের কি আছে ভাই? এমনি দেওয়া যায়। আর এই জায়গার যে দুরবস্থা কুরিয়ারের ভিতরে, এটা যদি আপনারা সুস্থ মানে ভালো থাকতে আসতেন, তাহলে দেখতেন আপনার জায়গার কি অবস্থা। একটা লোক সুস্থ লোক যাইতে পারবো না ভাই। সদরঘাটের কুলির চেয়ে ভাই আমরা এই জায়গায় খারাপভাবে কাজ করি, কিন্তু এটার একমাত্র দায় হলো সিভিল এভিয়েশন এবং বিমান। ওটা ফায়ার সার্ভিস বা অন্যান্য সংস্থা যদি করতো যে না এটা পুরোপুরি সমস্যা নাই, ওই দিক দিয়ে আমরা বাঁচাই, কিন্তু যখনই গাড়িগুলো আসছে সিভিল এভিয়েশনের অনুমতি লাগছে, অনুমতি লাগার পরে তো একটু লেট হয়েছে, তখন আস্তে আস্তে সব করছে। শনিবারের আগুন নেভানোর কাজ করতে গিয়ে সব বাহিনী মিলে আহত হন 29 জন। তাদের মধ্যে 15 জন সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া 14 জন আনসার সদস্য কুর্মিটোলা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে চলে গেছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা জানান, সব অভিযোগ আমলে নিয়ে তদন্ত করা হচ্ছে, নেওয়া হচ্ছে গোয়েন্দা সংস্থার সহায়তা। ধরনের অভিযোগ এসছে, এটা আমলে নিয়ে আজকে যে আন্তঃমন্ত্রণালয়ের সভা হবে কিছুক্ষণ পরে,
এখানে সকল বিষয় শুধু আমাদের না, অন্য মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থার তথ্য বিশ্লেষণ করে আমাদের প্রয়োজনীয় সিদ্ধান্ত আমরা নেব। ভয়াবহ আগুনে কার্গো সেকশনের আমদানি অংশ পুড়ে গেলেও রক্ষা পেয়েছে রপ্তানি অবকাঠামো। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে বিমানবন্দরের কার্গো ভিলেজের সামনে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ, সরাসরি যাচ্ছি তার কাছে। সাপ্তাহিক ছুটির দ্বিতীয় দিন অর্থাৎ গতকাল শনিবার এই কর্মদিবসের যে ছুটি ছিল সেই ছুটির সময়টিতে দুপুরেই যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে 2:15 নাগাদ এখন পর্যন্ত যেই সবশেষ তথ্য রয়েছে সেই অগ্নিকাণ্ডস্থল ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো সেকশনের আমদানির যে অংশটি রয়েছে সেখান থেকে কিন্তু এখনও কালো ধোঁয়া বের হচ্ছে। তবে যেই বিষয়টি সকালে 8টার দিকে দেখা গিয়েছিল কালো ধোঁয়ার যে ঘনত্বের পরিমাণটি সেটি কিন্তু এখন অনেকটাই কমে এসেছে, অর্থাৎ বলা যায় যে ভেতরে যে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলার যে কাজ সেটি কিন্তু ফায়ার সার্ভিস সহ অন্যান্য যারা নিয়োজিত আছেন আগুন নিভিয়ে ফেলার কাজে তারা প্রত্যেকেই কিছু অনেকটাই সফলতার দিকে যাচ্ছেন পুরোপুরি আগুন নিভিয়ে দেওয়ার বিষয়ে। তবে আজ রোববার সকাল থেকে কর্মদিবস শুরু হয়েছে এবং শুরু হওয়ার প্রেক্ষিতে এই যে আমদানি এবং রপ্তানির যে কার্গো সেকশনটি রয়েছে এখানকার যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা কিন্তু এখানে ভিড় করেছেন। যদিও এখানে এই অগ্নিকাণ্ডের ঘটনায় নিরাপত্তার স্বার্থে এবং পুরো এই অবকাঠামোটির ভেতরে আগুন নিভিয়ে ফেলার কাজের তাগিদেই কাউকে আসলে প্রবেশ করতে দেওয়া হয়নি। এই প্রেক্ষিতে এখানে ব্যবসায়ীরা জড়ো হয়েছিলেন, যারা কাজ করেন এখানকার C&F এজেন্ট রয়েছেন, এছাড়াও বিভিন্ন কুলি শ্রমিকরা রয়েছেন। প্রত্যেকের তরফ থেকেই কিন্তু যে বিষয়টি বারবার বলা হচ্ছে যে আগুন নেভানোর কাজ নিয়ে তাদের আসলে এক ধরনের তাদের অসন্তুষ্টি দেখা গেছে। যদিও বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা কিছুক্ষণ আগেই গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং তিনি শুরুতেই যেই বিষয়টি প্রাধান্য দিয়েছেন আগুন পুরোপুরি নিভিয়ে ফেলার কাজ, এরপরে মূলত পরবর্তী যে কার্যক্রমগুলো অর্থাৎ ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে সেটি নিরূপণ করা এবং সবশেষ মূলত কারা দায়ী রয়েছেন সেই বিষয়টি খুঁজে বের করার প্রচেষ্টা চালানো হচ্ছে সরকারের পক্ষ থেকে এবং প্রয়োজনে যে গোয়েন্দা সংস্থা রয়েছে তাদেরকেও আসলে এই যে তদন্ত কাজ সেটির সাথে অন্তর্ভুক্ত করার কথাও জানিয়েছেন উপদেষ্টা। এই ছিল এখন পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশন থেকে সবশেষ পরিস্থিতি। বিমানবন্দরের কার্গো ভিলেজের সামনে থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। এখনও পুরোপুরি স্বাভাবিক ছন্দে ফেরেনি শাহজালাল বিমানবন্দরের ফ্লাইট চলাচল। কোনো ফ্লাইট 16 ঘন্টারও বেশি সময় শিডিউল বিপর্যয়ে পড়ে। গতরাতের চীনগামী দুটি ফ্লাইটের যাত্রীরা এখনও ছাড়তে পারেননি ঢাকা। এছাড়া সকালের অনেক ফ্লাইট ঢাকা ছাড়ছে 2 থেকে 5 ঘন্টা দেরিতে। ফলে চরম ভোগান্তিতে বিদেশগামী যাত্রীরা। অনিশ্চয়তা তাড়া করছে ট্রানজিট যাত্রীদের। চীনের বেইজিংগামী বিমানের ঢাকা ছাড়ার নির্ধারিত সময় ছিল শনিবার রাত 10:10। সে ফ্লাইটে বেইজিংয়ের ট্রানজিট শেষে যখন চূড়ান্ত গন্তব্য দক্ষিণ কোরিয়ায় থাকার কথা রনি সারোয়ার, রাসেল আহমেদ, পারভেজদের, তখনও ভোগান্তি আর অনিশ্চয়তা সঙ্গী করে তাদের অপেক্ষায় থাকতে হচ্ছে শাহজালাল বিমানবন্দরে। আমার এখন কোরিয়াতে আমি পৌঁছে যাইতাম, আমি ট্রানজিট ছিল, বাট আমি যেতে পারতেছি না। এই যে ভোগান্তি, এটা আমাদের জন্য খুবই কষ্টকর এবং খুব বেদনাদায়ক। গতকালকে ফ্লাইট ছিল, তো আপনার ফ্লাইট এটা ডিলে হয়েছে, ক্যান্সেল হয়েছে, তো এটা আজকে দিচ্ছে আর কি। অনেক ভোগান্তি হয়েছে, যার কারণে আমরা তো 10টা-15 ফ্লাইট, আমরা টাকা পয়সা কিছুই আনি নাই, যা ছিল আমরা রাখি চলে এসেছি। যেহেতু আমরা বাইরে চলে যাবো, আমাদের বাংলাদেশি টাকার দরকার নাই, তো ওই সুবাদে আমরা এখানে হোটেলে থাকা খাওয়া নিয়ে আমরা অনেক পেরেশানির মধ্যে ছিলাম। শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুনের ঘটনায় রোববার বিদেশগামী যাত্রীদের বড় একটি অংশকেই পড়তে হয় এমন অভিজ্ঞতায়। আগের রাতের কিছু ফ্লাইট যেমন সকালেও ঢাকা ছাড়তে পারেনি, তেমনি সকালের অনেক ফ্লাইটকে 2 থেকে 5 ঘন্টা শিডিউল বিপর্যয়ে পড়তে হয়েছে। চেক করে আসছে, ওনাদের হেল্পলাইনে ফোন দিয়েছিলাম 7টা বাজে, তারা বলেছে যে না ফ্লাইট অন টাইমে হবে, ফ্লাইট ডিলে হবে না। ওইভাবে আমরা প্রস্তুতি নিয়ে আসছি, বাট প্র্যাকটিক্যালি এসে দেখি 2 ঘন্টা ডিলে। আমরা ফোন করে বলছি, তাদেরকে বলার পর বলতেছে হ্যাঁ টিকিট ঠিক আছে। এখন এয়ারপোর্টে আসার পরে ভোগান্তি, এতে তো আমাদের জনদুর্ভোগ না। কখনো বেশি হয়, কখনো কম হয়। হয়তো কালকে যদি ফ্লাইট ডিলে হয়ে থাকে, ওই যাত্রীগুলি সকালে হয়তো আপনার ক্লিয়ার দিছে, এই জন্য চাপ বেশি হয়েছে। কার্গো ভিলেজে আগুনের ঘটনায় শনিবার 7 ঘন্টা বন্ধ থাকার পর রাত 9টা থেকে শুরু হয় উড়োজাহাজ চলাচল। এই ঘটনায় ঢাকায় ফিরতে যেমন যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়, তেমনি দেরি হয় গন্তব্যে রওনা দিতেও।
ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে বিমানবন্দরের টার্মিনাল 1-এ আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। সরাসরি যাচ্ছি তার কাছে। রবিন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখনও 14টির মতো ফ্লাইট রয়েছে, যেগুলো আসলে যে এতক্ষণে ঢাকা ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখনও পর্যন্ত ঢাকা ছাড়তে পারেনি শিডিউল বিপর্যয়ের কারণে। এবং এর মধ্যে যদি সবচেয়ে বেশি যেই দুটি ফ্লাইট নিয়ে কথা হচ্ছে, সেটি হচ্ছে যে চীনের বেইজিং ও গুয়াংজুগামী দুটি ফ্লাইটের বিষয়ে। একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই, চীনের বেইজিংয়ের উদ্দেশ্যে একটি ফ্লাইট রওনা হওয়ার কথা ছিল গত রাত 10টা 10 মিনিটের। সেটি পরবর্তীতে সময় যখন রিশিডিউল করা হয়েছিল সেটি ছিল যে 2:30 নাগাদ, কিন্তু সেই ফ্লাইটটিকে আরও এখন থেকে যে 1 ঘন্টা পেছানো হয়েছে এবং সেটি এখন যেই সময় দেওয়া হচ্ছে সে অনুযায়ী বিকেল 3:45 নাগাদ এই ফ্লাইটটি ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে। অর্থাৎ যেটি দেখা যাচ্ছে, এই একটি ফ্লাইটই ঢাকায় মানে যে নির্ধারিত যে সময় ছিল তার তুলনায় 17.5 ঘন্টার বেশি সময়, অর্থাৎ প্রায় 18 ঘন্টার কাছাকাছি সময় কিন্তু যে অপেক্ষমান থাকতে হবে যাত্রীদেরকে, যদি বর্তমানে যে সম্ভাব্য সময় দেওয়া হচ্ছে সেটি যদি ঠিক থাকে। তার বাইরে আরেকটি যে গুয়াংজুর উদ্দেশ্যে যেই ফ্লাইটটি গতকাল রাত 11:30টার দিকে যাওয়ার কথা ছিল, সেটিও আসলে যে বেশ বিলম্ব করছে, সেটিও বিকেল 3:30 নাগাদ ছাড়ার কথা রয়েছে। এর বাইরেও কিন্তু যে আরও বেশ কয়েকটি ফ্লাইট মানে বেশ শিডিউল বিপর্যয় হয়েছে যদি বলতে চাই। মালদ্বীপগামী যে ফ্লাইটটি 9:30টার দিকে যাওয়ার কথা ছিল সেটি এখনও পর্যন্ত যেতে পারেনি। মাস্কাটের উদ্দেশ্যে 9:30টার দিকে যে ফ্লাইটটি যাওয়ার কথা ছিল সেটি এখনও বিমানবন্দরে রয়েছে। চেন্নাইগামী যে ফ্লাইটটি দুপুর 1টার দিকে যাওয়ার কথা ছিল সেটি এখনও পর্যন্ত ঢাকা ছাড়তে পারেনি। এর বাইরেও এরকম আরও কয়েকটি ফ্লাইট রয়েছে। এর বাইরে যদি আরও পরের সময়ের দিকে যেতে চাই, যেমন কুয়ালালামপুরের উদ্দেশ্যে যে ফ্লাইটটি যাওয়ার কথা ছিল 2:30 নাগাদ, সেটি এখন যে কথাটি বলা হচ্ছে যে হয়তোবা যে 3টা নাগাদ যেতে পারে। এইরকম আসলে যে বেশ কয়েক, যেমন রোম, দুবাই, গুয়াংজু, কাঠমান্ডু, হায়দ্রাবাদ, এরকম আরও কিছু রুটের যেই বিমান বা ফ্লাইট, সেইগুলো আসলে যে যথাসময়ে এখনও পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়তে পারেনি, যার ফলে আসলে যাত্রীদেরকে বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিশেষ করে ট্রানজিটের যে যাত্রীরা রয়েছেন তাদের কিন্তু যে নানা অনিশ্চয়তার মধ্যে থাকতে হচ্ছে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। বিমানবন্দরের টার্মিনাল 1 থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের প্রভাবে বন্ধ হতে পারে অনেক পোশাক কারখানার উৎপাদন, বাড়তে পারে সরবরাহ ব্যয়, অন্য দেশে সরে যেতে পারে ক্রয়াদেশ। এমন বহুমুখী শঙ্কায় তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা। দ্বিপাক্ষিক বাণিজ্যে আবারও ভাবমূর্তি সংকটে পড়ার শঙ্কা অর্থনীতিবিদদেরও। চ্যালেঞ্জ মোকাবিলায় দ্রুত তদন্ত, দায়ীদের শাস্তি, বিকল্প গুদাম ও ক্ষতিপূরণের দাবি সংশ্লিষ্টদের। ফরহাদুর রহমানের রিপোর্ট। 7.5 ঘন্টার ভয়াবহ আগুনে পুড়ে ছাই শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের প্রায় সব মালামাল, ডকুমেন্ট। তারপরও আশায় বুক বেঁধে রোববার সকালে ঘটনাস্থলে আসেন আমদানি রপ্তানি বাণিজ্যে যুক্ত ব্যবসায়ীরা। তুলে ধরেন নিজেদের ক্ষয়ক্ষতির পরিমাণ। 15 তারিখে গুডস আসছে, আমাদের ডকুমেন্ট প্রসেসিংয়ের একটু দেরি হয়েছিল, আসে দেখতেছি এই অবস্থা। আমাদের এটা তো লেট শিপমেন্টের কারণে আমাদেরকে এই গুডসটা হয় এয়ার হবে, আর যদি না হয় আমাদের এটা ক্যান্সেল হয়ে যেতে পারে। আমাদের একটা নির্দিষ্ট বায়ার, ওরা তো ওনাদের রিকোয়ারমেন্ট অনুসারে মাল পাঠায়, সেই ক্ষেত্রে দেখা যায় ওই মালটা ধর আমি পাইতেছি না। এই মালটা পুনরায় বুকিং দিয়ে নিয়ে আসা, এমনকি এক্সপোর্ট করা, সেই ক্ষেত্রে এক্সপোর্টের একটা হ্যাম্পার হচ্ছে। কি পরিমাণ পণ্য পুড়েছে তার চেয়েও বহুগুণ ক্ষতির মুখে পড়ার শঙ্কা তৈরি পোশাক শিল্প মালিকদের। তারা বলছেন এতে ক্রেতাকে দেয়া প্রতিশ্রুতি রক্ষায় গুনতে হতে পারে মাসুল, বন্ধ হতে পারে অনেক কারখানার উৎপাদন, আবার ক্রয়াদেশ সরে যেতে পারে অন্য দেশে। সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা হবে সেটা হলো যে আমাদের এখন সময় মতো রপ্তানি করাটা। কারণ আমাদের এয়ারপোর্টে যখন আমরা কোনো গুডস আনি বাই এয়ারে, সেগুলো আসলে খুব ইমার্জেন্সি যেগুলো থাকে সেগুলো আনি। সেগুলো যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু সেটার অনেকগুলো এফেক্ট পড়ে, যে আফটার এফেক্ট অনেক বেশি। যেমন আমার শিপমেন্ট আটকে যাবে, আমার প্রোডাকশন বন্ধ যাবে ফ্লোরের, আমার বসায় বসায় ওয়ার্কারের বেতন দিতে হবে, এবং সবচেয়ে বড় কথা হলো বায়ার হয়তো বা আর্জেন্সির জন্য গুডসগুলো ক্যান্সেলও করে দিতে পারে, কারণ আমি তো অলরেডি লেট। আগুনে ছোট অনলাইন উদ্যোক্তাদের ক্ষতির পরিমাণ তুলনামূলক বেশি বলে জানান এই ব্যবসায়ী নেতা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যারা লোকাল, যে অনলাইনে ফেসবুকে বিভিন্ন যারা
যারা ই কমার্সের মাধ্যমে গুডস সেল করে থাকেন তারা আসলে এটার জন্য অনেক বড় ক্ষতিগ্রস্ত হবেন, কারণ তারা তো অনেক সময় অ্যাডভান্স টাকা নিয়েও গুডস সেল করে ফেলছেন, অথবা হয়তো বা টাকা নেন নাই, ওনারা চায়না থেকে ইম্পোর্ট করে এগুলোকে সাপ্লাই করেন। দুপুরে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ পরিদর্শন করেন বিজিএমই প্রতিনিধি দল। একের পর এক ধাক্কা কাটাতে সরকারকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান তারা। টার্মিনাল 3-তে নতুন জায়গাতে জায়গা করে দেওয়া হবে এবং উনি অনুরোধ জানিয়েছেন বিজিএমির আমাদের যারা মেম্বার যারা ইম্পোর্ট করছেন এখন মালামাল প্রতিদিন আসবে, সেটা জানি খুব দ্রুত 36 ঘন্টার ভিতরে যেন এটাকে জানি আপনার মানে ক্লিয়ার করা হয়। এই দুর্ঘটনায় বাংলাদেশ বড় ধরনের ভাবমূর্তি সংকটে পড়বে বলে মনে করেন অর্থনীতিবিদরা। বিমানবন্দরের মতো সুরক্ষিত এলাকায় অগ্নি নির্বাপন বিলম্বের অভিযোগ নিয়ে তদন্ত ও যথাযথ ব্যবস্থার পরামর্শ ব্যবসায়ীদের। বিমানবন্দর একটা সংরক্ষিত এলাকা, এ ধরনের একটি এলাকায় এত বড় একটা অগ্নিকাণ্ড হলো, সামগ্রিকভাবে এই ঘটনাটার মধ্য দিয়ে এটা কিন্তু একটা আন্তর্জাতিকভাবে ভাবমূর্তির একটা বড় ধরনের ক্ষুণ্ণ হয়েছে। শক্তিশালী একটু পদক্ষেপ নেওয়া দরকার। যদি আমাদের সরকার যে কারা কারা দায়ী, কাদের জন্য এটা দেরি হলো, কেন এই জায়গাতে সিভিল এভিয়েশনের বড় বড় যারা পর্যায়ে আছেন, ডাইরেক্টর থেকে শুরু করে যারা আছেন, তাদের বিরুদ্ধে যদি খুব দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায়, আমার মনে হয় যে তাহলেই আমাদের ভাবমূর্তিটা অনেকাংশে শক্ত হবে। দ্বিপাক্ষিক বাণিজ্য সহজ করতে দ্রুত বিকল্প গুদাম স্থাপন ও ক্ষতিপূরণের দাবি ঢাকা কাস্টম এজেন্টস অ্যাসোসিয়েশনের। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের ফায়ার ফাইটিং যন্ত্রপাতির অনেকগুলোই অচল, এমন তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক মহাপরিচালক শাকিল নেওয়াজ। আগুনের ঝুঁকি মোকাবেলায় কোনো পণ্য কোথায় থাকবে সেই ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তুলেছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। শনিবার দুপুরে লাগা আগুনে পুড়ে যায় শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ। আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগে 7 ঘন্টা। ততক্ষণে পুড়ে গেছে বিশাল আমদানি পণ্যের মজুদ। আমাদের রিলেটেড অনেকেরই পণ্য ছিল, থাকাটাই স্বাভাবিক, বিকজ আমরা স্পেশালি ফায়ার ডিটেকশন সিস্টেমগুলোর প্রোডাক্টগুলো বাই এয়ারে এনে থাকি, কারণ এগুলোর ওয়েট অনেক কম। তো আমাদের যাতে আমাদের ডিউটিটা কম পড়ে বা আমাদের যে ফ্রেট চার্জ সেটা যাতে কম পড়ে। 6 দশক আগে গড়ে তোলা আন্তর্জাতিক এই বিমানবন্দর নিরাপত্তা ইস্যুতে এখনো বিশ্বমানের হতে পারেনি বলে দাবি এভিয়েশন বিশেষজ্ঞদের। যারা এয়ার সাইডে আছে, রানওয়ে সাইডে আছে, তারা এয়ারক্রাফটকে সবসময় তারা কভারেজ দিতে ব্যস্ত থাকে। কাজে আমাদের আদার ইনস্টলেশন যেগুলো আছে, কেপিআইজ আছে এয়ারপোর্টের ভিতরে, সেইগুলোকে প্রোটেক্ট করার জন্য আলাদা ফায়ার ফাইটিং ইউনিট থাকতে হবে। এমন নানা সমালোচনার মধ্যে ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক শাকিল নেওয়াজ জানান, 5 বছরের বেশি সময় ধরে বিকল হয়ে পড়ে আছে কার্গো ভিলেজের ব্যবহার করা ফায়ার ফাইটিং যন্ত্রপাতি। অচল যন্ত্রপাতিতে ভরসা রাখতেই এমন বিপর্যয় বলে মনে করেন তিনি। ফায়ার ফাইটিং যন্ত্রপাতি বিকলাঙ্গ অবস্থায় আছে, মানে কাজ করে না। তাহলে এখানে পরিচালক যারা আছে বা যে চেয়ারম্যান আছে তার দায়িত্ব কি? তাকে তো করার জন্যই তো, সব ওভারঅল করার জন্য, তো তাদেরকে দায়বদ্ধতা নিয়ে আসতে হবে। এগুলো রেস্কিউ করার জন্য এখানে একটা পুরো টিম কম্বাইন। একটা এয়ারক্রাফট যেমন পড়ে গেল, যদি ওইরকম আগের থেকে ইয়ারমার্ক থাকতো, তারা যায় কিন্তু ইজিলি এগুলো করতে পারতো। তো অ্যাম্বুলেন্স টিম থাকবে, এখানে সব কিছু নিয়েই একটা থাকবে। এখানে মিনিমাম 200-250 জনবল নিয়ে একটা স্টেশন করা উচিত। এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে বাড়তি সতর্কতার তাগিদ বিশেষজ্ঞদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। নানা সীমাবদ্ধতা নিয়েই 3 ঘন্টারও কম সময়ে 1,500 যাত্রী বোঝাই 6টি আন্তর্জাতিক এবং 4টি অভ্যন্তরীণ ফ্লাইট নামিয়ে চমক দেখিয়েছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। অগ্নিদুর্গত ঢাকার শাহজালাল বিমানবন্দরের বিকল্প হিসেবে যাত্রী ব্যবস্থাপনা যেমন নির্বিঘ্ন হয়েছে, তেমনি জরুরি অবতরণ করা সবগুলো ফ্লাইটে নিরাপদে অবতরণ করে। শাখাউত্তিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। আগুনে পুড়ছে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো পয়েন্ট। বিপর্যয় এড়াতে ঢাকামুখী সবগুলো বিমানকে পাঠিয়ে দেওয়া হচ্ছে চট্টগ্রাম এবং সিলেট বিমানবন্দরে। দুপুর থেকে বিকেলের মধ্যে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে 6টি আন্তর্জাতিক এবং 4টি অভ্যন্তরীণ রুটের 10টি বিমান। একসঙ্গে এতগুলো যাত্রীবাহী বিমান অবতরণের নজির না থাকলেও পরিস্থিতি সামাল দিয়েছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ। ইন্টারন্যাশনাল যাত্রী 1234 জনের মতো আমরা আমাদের টার্মিনালে, ছোট টার্মিনালে আমরা অ্যাকোমোডেট করেছি। এর ভিতরে আরও ডোমেস্টিকের আরও 4টা এয়ারক্রাফটের যাত্রীরাও ছিল। সো
আমাদের অত্যন্ত ব্যবস্থাপনায় দক্ষতার পরিচয় দিতে হয়েছে। চট্টগ্রামের বিমানগুলো যেমন স্বাভাবিকভাবে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে, তেমনি রাত 12টায় ফিরে যায় জরুরি অবতরণের 10টি ফ্লাইটও। এতগুলো ফ্লাইটকে এখানে এট এ টাইম অ্যাকোমোডেশন করা আসলে আমাদের ওই ধরনের প্র্যাকটিস আগে ছিল না। জরুরি ওই সময় একটা নতুন অভিজ্ঞতার সাথে পরিচিত হওয়াটা আমাদের জন্য অনেক বড় একটা মহড়া হয়ে গেল। 92 PCN ক্ষমতা সম্পন্ন রানওয়ের চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে 9টি 777 এবং 8টি ড্যাশ বিমান অ্যাপ্রন পার্কিং সক্ষমতা রয়েছে। কয়েক ঘন্টার মধ্যে 10টির বেশি ফ্লাইটকে জরুরি অবতরণ, একই সাথে 1,500-এর বেশি যাত্রীকে ব্যবস্থাপনা করা, সব কিছু হয়েছে নির্বিঘ্নে। আর তাই কর্মকর্তারা বলছেন ঢাকার শাহজালাল বিমানবন্দরের বিকল্প হিসেবে গড়ে উঠতে পারে এই শাহ আমানত বিমানবন্দর। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে কমল দে, সময় সংবাদ। ট্যারিফ বৃদ্ধি প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা তৈরি হয়েছে। একদিকে প্রাইম মুভার, ট্রাক, ট্রেলারের মতো ভারী যানবাহন মালিকরা গাড়ি চালাচ্ছেন না, অন্যদিকে C&F এজেন্টরা শুরু করেছেন 4 ঘন্টার কর্মবিরতি। এ অবস্থায় দীর্ঘস্থায়ী হলে বন্দরে কন্টেইনার জট তৈরি হয়ে পণ্য খালাস ও ডেলিভারি মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। দেশের প্রধান সমুদ্র বন্দরে নতুন ট্যারিফ শিডিউলে পণ্যবাহী গাড়ির গেট পাসের ফি বৃদ্ধির ঘটনায় বন্দরে কন্টেইনার পরিবহনে ট্রেলার চালাচ্ছেন না মালিকরা। বন্ধ আছে প্রাইম মুভার, ট্রাক চলাচলও। এতে আমদানি রফতানি কন্টেইনারগুলো বন্দর থেকে ডেলিভারি যেমন হচ্ছে না, তেমনি বন্দরে প্রবেশও করছে না। ফলে রোববারও বন্দরের প্রতিটি গেট ছিল পরিবহন শূন্য। এদিকে বন্দরে প্রবেশ ও লাইসেন্স ফি বাড়ানোর প্রতিবাদে C&F এজেন্ট কর্মীরাও রোববার সকাল 9টা থেকে 4 ঘন্টার কর্মবিরতি শুরু করেন। ব্যবসায়ীরা চান এই ট্যারিফ যাতে না থাকে। এই ট্যারিফ আমাদের জন্য খুবই এমব্রাসিং, ব্যবসায়ীদেরকে পথে বসাবে। প্রতি এন্ট্রিতে যদি আমাদের 257 টাকা দেওয়া হয়, বছরে প্রায় 36 থেকে 40 হাজার টাকা একটা গাড়ির শুধু গেট এন্ট্রি ফি লাগে। 41% ট্যারিফ বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করে বন্দর ব্যবহারকারীরা বলছেন, সংশ্লিষ্ট কোনো পক্ষের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এ ধরনের সিদ্ধান্ত চট্টগ্রাম বন্দরকে অকার্যকর করার ষড়যন্ত্র। ওনারা মনে করেছিলেন 1 মাসের স্থগিতাদেশের মধ্যে ওনারা আলোচনা করবেন, কিন্তু সে আলোচনা করেন নাই। 17 সালে যে জিনিসটা ছিল আমাদের যে স্ল্যাবটা, সেই জায়গা নিয়ে যদি আমাদের সামঞ্জস্যপূর্ণ না করেন, যদি এটা যদি একতরফা রাখেন, তাহলে অন্তত আমরা কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে আমরা এখানে কাজ আমরা স্থায়ীভাবে কাজ করবো না এখানে। চট্টগ্রাম বন্দরের সেবা খাতগুলোতে নতুন ট্যারিফ গত 14 অক্টোবর দিবাগত মধ্যরাত থেকে কার্যকর করে কর্তৃপক্ষ। ফেদুসলিপি, সময় সংবাদ। শাপলা প্রতীক নিয়ে আবারও ইসির কাছে অনড় অবস্থানের কথা জানালেন এনসিপি নেতারা। বৈঠকের পর ইসির বিরুদ্ধে স্বেচ্ছাচারী আচরণের অভিযোগ তুলেছেন তারা। বলেন, নির্বাচন কমিশনকে গনিমতের মাল হিসেবে ভাগাভাগি করে নিয়েছে বিভিন্ন পক্ষ। ইসিকে নুরুল হুদার পরিণতির কথাও স্মরণ করিয়ে দেন নেতারা। শঙ্কা প্রকাশ করেন ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়েও। 19 অক্টোবরের মধ্যে এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক হিসেবে ইসির তালিকায় থাকা অন্য প্রতীক নিতে চিঠি দেয় নির্বাচন কমিশন। এনসিপিকে পাঠানো চিঠিতে লেখা ছিল, তা না হলে নিজ বিবেচনায় সিদ্ধান্ত নেবে ইসি। পাল্টা জবাবে শাপলার পক্ষে অনড় অবস্থানের কথা জানায় এনসিপি। ইসির বেঁধে দেওয়া সময়ের শেষ দিন রোববার। এদিন সকাল 11টায় 4 সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে আসে, বৈঠক করে কমিশন সচিবের সঙ্গে। 1.5 ঘন্টার বৈঠক শেষে এনসিপির পক্ষ থেকে শাপলার ব্যাপারে অনড় অবস্থান আবারও জানান দলটির নেতারা। এ সময় ইসির বিরুদ্ধে স্বৈরাচারী আচরণের অভিযোগ করেন তারা। এখনো পর্যন্ত কোনো আইনগত ব্যাখ্যা কোনো কিছুই নির্বাচন কমিশন আমাদেরকে দিতে পারেনি। শাপলা কেবলমাত্র শাপলা, এবং শাপলার জন্য, এই মার্কার জন্য আমরা আমাদের জায়গায় দৃঢ় রয়েছি এবং আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়েই এই শাপলাকে আমরা অবশ্যই অর্জন করব। ফেব্রুয়ারিতে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেন নেতারা। এই কমিশনের অধীনে আমরা কিভাবে ভোটে যাব যদি এই বিষয়গুলো সুরাহা না করা হয়? আমরা তো ওয়ে আউট দেখাচ্ছি। ওনারা যে বিষয়গুলো সমাধান করতে পারছে না, বা যেই বিষয়গুলো হলো আমরা আসলে একটি ডেমোক্রেটিক স্টেটে যেতে পারবো, আমরা সেই বিষয়গুলো তাদের কাছে অ্যাড্রেস করছি। যদি ওনারা না করেন, তাহলে তো ওনাদের অবশ্যই পদত্যাগ করতে হবে, ইলেকশনে প্রশ্নবিদ্ধ হবে। এদিন সকালে সিলেট পুলিশ লাইন্সে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, বিধি অনুযায়ী এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া যাচ্ছে না। আইন এবং বিধি অনুযায়ী আমাদের তালিকায় যে মার্কাগুলো রয়েছে, যে প্রতীকগুলো রয়েছে, সেগুলোর মধ্যে যে প্রতীকটা চাচ্ছেন সেই প্রতীকটা না থাকার কারণে নির্বাচন কমিশন দিতে পারছে।
নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো কাজ বা কোনো ঘটনা এখনো ঘটেনি। এছাড়া নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি উল্লেখ করে রমজানের আগেই ভোট হবে বলে আশ্বস্ত করেন এই কমিশনার। যে উত্তরণ ঘটিয়েছে। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু, সরাসরি যাচ্ছে তার কাছে। কুমু, কমিশন যেহেতু আজকের এই দিনটিকে সময় বেঁধে দিয়েছিল যে 19 তারিখের মধ্যেই তাদের প্রতীক নিজে থেকে দিতে হবে এনসিপিকে, তা না হলে নির্বাচন কমিশন তাদের ইচ্ছে মতো একটি প্রতীক দিয়ে দিবে এনসিপির দল নিবন্ধনে। সেক্ষেত্রে কমিশনের প্রতি সম্মান দেখেই এনসিপি নির্বাচন কমিশনে এসেছে এবং প্রায় 1.5 ঘন্টা বৈঠক করেছে কমিশন সচিবের সঙ্গে। তারা বারবারই অতীতেও একই ব্যাখ্যা চেয়েছে তারা নির্বাচন কমিশনের কাছে যে রাজনৈতিক দলের যে প্রতীকগুলো অন্তর্ভুক্ত করা হয় তাদের বিধিমালায়, সেক্ষেত্রে সেখানে কোনো বিধিমালা নেই, কিভাবে অন্তর্ভুক্ত করা হয় সেটির ব্যাখ্যা চেয়েছে নির্বাচন কমিশন। আজকেও সেই ব্যাখ্যা দিতে অপারগতা স্বীকার করেছে, যেটি এনসিপির মুখ থেকে উঠে এসেছে এবং তারা বলছে যে কমিশন আসলে যেহেতু এখানে প্রধান নির্বাচন কমিশনার সহ 4 জন কমিশনার রয়েছেন, আরও তারা বিভিন্ন সেক্টর থেকে এসেছেন, তারা বলছেন যে তারা একটি দলের হয়ে কাজ করছেন। নির্বাচন কমিশন যে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, স্বাধীন প্রতিষ্ঠান, সেটির কিন্তু এবারও তারা ব্যত্যয় দেখছে, যার কারণে কমিশনের বিরুদ্ধেই কিন্তু অভিযোগ এনসিপির। তারা বলছে যে তারা যদি এভাবে করতে থাকে তাহলে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা বলা হচ্ছে সেই সুষ্ঠু নির্বাচন দিতেও ব্যর্থ হবে কমিশন, এবং শেষ পর্যন্ত যদি তাদের মন মর্জি মতো এসে তাদের কাজ করে থাকে সেক্ষেত্রে এনসিপি কিন্তু আজকে একটি হুঁশিয়ারি দিয়ে গেছে নির্বাচন কমিশনে এসে যে তাহলে তারা তাদের পদত্যাগের জন্য মাঠে নামবে এনসিপি। এই ধরনের নানা বক্তব্য দিচ্ছেন, তবে তারপরেও তারা আশাবাদী, বলছেন যে হয়তো শাপলা প্রতীক নির্বাচন কমিশন তাদেরকে আবারও আলোচনায় এবং তাদের বিধিমালায় অন্তর্ভুক্ত করবে, তাদের তফসিলে অন্তর্ভুক্ত করেই তারা হয়তো এনসিপিকে এই প্রতীকটি ফেরত দিবে। এবং তারা বলছে যে এটা যেহেতু একটি সাংবিধানিক প্রতিষ্ঠান সেহেতু জনমানুষের বিরুদ্ধে যেন না যায়, এটিই বারবার অনুরোধ করছে। এখন দেখার অপেক্ষা নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্তটি কি নেই, তাদের সিদ্ধান্ত কি অনড় থাকবেন তাদের সিদ্ধান্তে, নাকি এনসিপির হুঁশিয়ারিতে কিছুটা নরম হয়ে তাদেরকে সেই শাপলা প্রতীক ফেরত দিবেন, একটু সময়ের অপেক্ষা। আমার কাছে ছিল আজকের মতো নির্বাচন কমিশনের শেষ সংবাদ, এটুকুই ছিল আমার কাছে সবশেষ তথ্য। নির্বাচন ভবন থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। অনিশ্চয়তা পাশ কাটিয়ে অবশেষে স্বাক্ষরিত হয়েছে রাষ্ট্র সংস্কারের রূপরেখা, জুলাই জাতীয় সনদ 2025। রাজপথের পরিবর্তে আলোচনার টেবিলে রাজনৈতিক দলগুলোর এমন ঐকমত্যকে যুগান্তকারী হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে সনদ স্বাক্ষরিত না হলে অনিশ্চয়তা তৈরি হতো নির্বাচন নিয়েও। আইনি ভিত্তির সঙ্গে সামাজিক স্বীকৃতি আদায়ে সনদকে জনগণের দোরগোড়ায় নেয়ার তাগিদ তাদের। প্রত্যাশা মতপার্থক্য দূরে রেখে স্বাক্ষর করবে অন্য দলগুলো। হাসান ওয়ালির প্রতিবেদন। নানা নাটকীয়তা, তারিখ পরিবর্তন, দিনভর জুলাই যোদ্ধাদের বিক্ষোভ সংঘর্ষের মধ্যেও শুক্রবার এমন ঐতিহাসিক দৃশ্যের জন্ম দিয়েছে বাংলাদেশ। স্বৈরতান্ত্রিক কাঠামো ভেঙে নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতিতে স্বাক্ষর করেছে অধিকাংশ দল। টানা 8 মাসের 73টি বৈঠক, বাদানুবাদ ও ওয়াকআউট, আবার ঐকমত্য, শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর দীর্ঘ বোঝাপড়ায় তৈরি হয় এই সনদ, যাতে ঐক্য হওয়া বিষয়ের সঙ্গে রয়েছে মতানৈক্যের বিষয়ও। এদিন স্বাক্ষর করে বিএনপি, জামায়াত সহ 24টি দল। তবে শেষ মুহূর্তে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মতভিন্নতায় স্বাক্ষর করেনি এনসিপি। বাস্তবায়ন প্রক্রিয়া স্পষ্ট হওয়ার পর স্বাক্ষর করতে চায় দলটি। একইভাবে রাষ্ট্রীয় মূলনীতি পরিবর্তন এবং স্বাধীনতার ঘোষণাপত্র বাদ দেওয়ায় স্বাক্ষর করেনি কয়েকটি বামপন্থী দল। এখন এটা বাস্তবায়ন করতে পারবে কি পারবে না, রাজপথের বদলে আলোচনার টেবিলে সমাধান হওয়াকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন এই রাজনৈতিক বিশ্লেষক। তার মতে স্বাক্ষর অনুষ্ঠান না হলে অনিশ্চয়তা তৈরি হতো নির্বাচন নিয়ে। বাংলাদেশের রাজনৈতিক সমস্যার সমাধান সাধারণত রাজপথেই হয়, আলোচনার টেবিলে খুব কম হয়েছে, তো এটি খুবই ইতিবাচক। স্বাক্ষর না হলে নির্বাচনটাই অনিশ্চিত হতো, আর সেক্ষেত্রে বলবো যে এটা তাদের একটা অগ্রগতি। এই অর্জনটা পূর্ণাঙ্গ হতো যদি সব দল সই করত। অধিকাংশ দলের একসঙ্গে স্বাক্ষর করাকে যুগান্তকারী ঘটনা হিসেবে দেখছেন রাষ্ট্রবিজ্ঞানের এই অধ্যাপক। আইনি ভিত্তি দেওয়ার সঙ্গে সঙ্গে সামাজিক স্বীকৃতি আদায়ে সনদকে নাগরিকদের দোরগোড়ায় পৌঁছানোর তাগিদ তার। এটা বাংলাদেশের গত 54 বছরের ইতিহাসে কিন্তু প্রথম,
কারণ বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে এক বছর ধরে আলাপ আলোচনা করতে বসানোর যে সংস্কৃতি, এটা আগে কখনোই বাংলাদেশে ছিল না। নাগরিকরা যতদিন জুলাই সনদকে আপন ভাববে ততদিনই জুলাই সনদের গ্রহণযোগ্য থাকবে। সুতরাং আপনি নাগরিকের কাছে জুলাই সনদকে গ্রহণযোগ্য করে তোলেন। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংস্কারের কর্মযজ্ঞকে বাস্তবে রূপ দিতে মতপার্থক্য দূরে রেখে সব দলকে স্বাক্ষর করার পরামর্শ দুই বিশ্লেষকেরই। আইনি ভিত্তি তো একটি দরকারি, সাংবিধানিক আদেশ বলেও হতে পারে। এটিও আমি মনে করি যে এই দ্রুত সমস্যার সমাধান হওয়া উচিত, যাতে সবাই নির্বাচনী যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারে। আপনার কিছু দাবি দেওয়া থাকতে পারে, কিন্তু আপনি তো এখনো সময় আছে, এবং যেহেতু সব দল একমত হয়েছে, প্রধান উপদেষ্টার কিছু ইন্টারভেনশন থাকলে অথবা ঐকমত্য কমিশন যদি আবার কিছু কাজ করতে পারে, বাকিদেরকে নিয়েও এটা স্বাক্ষর কমপ্লিট করা যাবে। 15 ফেব্রুয়ারি যাত্রা শুরু করা ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে তৃতীয়বারের মতো। 31 অক্টোবর পর্যন্ত বহাল থাকবে কমিশনের কার্যক্রম। এর মধ্যে বাস্তবায়ন প্রক্রিয়া সরকারের কাছে সুপারিশ করার কথা রয়েছে কমিশনের। এই সময়সীমার মধ্যে স্বাক্ষর করার সুযোগ থাকছে এনসিপি সহ অন্য দলগুলোরও। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। আইনি ভিত্তির দ্বার উন্মোচন করতে জুলাই সনদে স্বাক্ষর করেছে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন। সময় সংবাদের সঙ্গে আলাপে একথা জানান দল দুটির নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা। অভিন্ন দাবিতে চলমান আন্দোলন বেগবান করার কথাও জানান তারা। আরপিও সংশোধনের মাধ্যমে সংসদের নিম্নকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন দাবিতে কাল থেকে মাঠে নামছে দল দুটি। বিস্তারিত শফিক মুন্সির প্রতিবেদনে। জুলাই সনদের আইনি ভিত্তি এবং সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ কয়েকটি অভিন্ন দাবিতে গত সেপ্টেম্বর থেকেই রাজপথে সরব বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে সংসদের নিম্নকক্ষে পিআরের অনুপস্থিতি এবং সনদ বাস্তবায়নে দলগুলোর মতের অমিল থাকা সত্ত্বেও শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর করে দল দুটি। এ নিয়ে নানা আলোচনা সমালোচনার মাঝেই সময় সংবাদের মুখোমুখি হন দুই দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা। জানান, আইনি ভিত্তির দ্বার উন্মোচন করতেই সনদে স্বাক্ষর করেছেন তারা। আইনি ভিত্তি রচনা দিতে হলে তাহলে একটা ডকুমেন্ট তৈরি করতে হবে। তো ডকুমেন্টটা তো স্বাক্ষর ছাড়া তৈরি হয় না, এবং সেই স্বাক্ষর এই জন্য আমরা করেছি যাতে আইনি ভিত্তির দ্বার উন্মোচিত হয়। এটাকে আইনি রূপ দেওয়ার পূর্ব শর্ত হলো তাতে স্বাক্ষর করা। সেই দৃষ্টিকোণ থেকে আমরা সেই সনদে স্বাক্ষর করেছি, কিন্তু যতক্ষণ পর্যন্ত জুলাই সনদের আইনি ভিত্তি না হবে ততক্ষণ পর্যন্ত আমরা নির্বাচনে অংশ না নেওয়ার প্রতি আমাদের সিদ্ধান্ত রয়েছে। জুলাই সনদে আলোচনা না থাকলেও নির্বাচন পরিচালনা সংক্রান্ত মূল আইন অর্থাৎ আরপিও বা গণপ্রতিনিধিত্ব আইন সংশোধনের মাধ্যমে নিম্নকক্ষে পিআর চালুর ব্যাপারে অভিন্ন অবস্থান দল দুটির। আরপিও সংশোধন করতে হবে। তা আরপিও সংশোধনের অলরেডি 46টা বিষয় সংশোধনের জন্য নির্বাচন কমিশন মিনিস্ট্রিতে পাঠিয়েছে। তো এটা এখানে ইনক্লুড করে দিলে এটাই চলে আসবে। নির্বাচনের বিষয়ে পুরো একটা আলাদা কমিশন আছে, নির্বাচন কমিশন। তারা চাইলে, সরকারের সদিচ্ছা থাকলে নির্বাচন কমিশনও সেই নির্বাচনের প্রক্রিয়াটা অর্থাৎ নিম্নকক্ষে তারা ইনক্লুড করতে পারে, সেই আলোকে নির্বাচনের ব্যবস্থা করতে পারে। নিজেদের অভিন্ন দাবি আদায়ে ফের সোমবার থেকে কর্মসূচি নিয়ে মাঠে নামার কথা জানান নেতারা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। জুলাই যোদ্ধারা বিশৃঙ্খলায় জড়িত থাকতে পারে না। সনদসই অনুষ্ঠানে বাধা দিতে অনুপ্রবেশ করে ফ্যাসিস্টরা অরাজকতা করে থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বক্তব্যে আংশিক উপস্থাপন করে বিতর্ক সৃষ্টি না করার আহ্বান জানিয়ে বলেছেন, বিএনপিকে জুলাই গণঅভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা কাজে আসবে না। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে সনদের আইনি ভিত্তি সহ নানা দাবিতে সংসদ ভবনের সামনে অবস্থান নেন জুলাই যোদ্ধারা। উত্তেজনার এক পর্যায়ে তার রূপ নেয় সংঘর্ষে। এ বিষয়ে শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে এক অনুষ্ঠানে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তার ওই বক্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানায় জাতীয় নাগরিক পার্টি, জামাত ইসলাম সহ কয়েকটি রাজনৈতিক দল। সালাউদ্দিন আহমদের বক্তব্য প্রত্যাহার করে তাকে ক্ষমা চাইতে বলেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। খুবই কষ্টের, খুবই বেদনাদায়ক। ফলে আমাদের আহ্বান থাকবে তিনি তার এই বক্তব্য
অবিলম্বে প্রত্যাহার করবেন। সাম্প্রতিক ঘটে যাওয়া এই বিষয়গুলো নিয়ে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সালাউদ্দিন আহমদ। এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলের বক্তব্যকে স্বাগত জানিয়ে তিনি বলেন, তাদের বক্তব্য গণতান্ত্রিক চর্চাকে এগিয়ে নিয়ে যাবে। আমার একটা বক্তব্যের প্রসঙ্গ টেনে আমাকে ক্ষমা চাওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছে, আমি এটাকে স্বাগত জানাই। এইভাবেই রাজনৈতিক চর্চা হওয়া উচিত। সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে সংসদ ভবনের সামনে সংঘর্ষের ঘটনায় জুলাই যোদ্ধারা কেউ জড়িত নয়, বরং অনুপ্রবেশ করে আওয়ামী ফ্যাসিস্টরা অরাজকতা চালায় বলে মন্তব্য করেছেন সালাউদ্দিন আহমদ। যে সমস্ত বিশৃঙ্খলা হয়েছে আমরা খোঁজ নিয়েছি, এটা তদন্তাধীন আছে। দেখা গেছে এখানে জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক ছাত্র নামধারী, সেটা ইন্টারভিউতে আমি দেখেছি, কিছু উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে। সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে আমি মনে করি। এখানে কোনো জুলাই যোদ্ধা, সঠিক কোনো জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত কোনো সংগঠন অথবা কোনো ব্যক্তি জড়িত থাকতে পারে না। বিকৃত নয়, তার বক্তব্য আংশিকভাবে উপস্থাপন করে বিতর্কিত করার অপচেষ্টা চলছে বলেও মন্তব্য করেন বিএনপির এই শীর্ষ নেতা। আমাদের বক্তব্য নিয়ে কাটিং করে বিভিন্নভাবে অপব্যাখ্যা দেয়া থেকে সর্বমহলকে বিরত থাকার জন্য আমি অনুরোধ জানাবো। বিএনপিকে জুলাই গণঅভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা কাজে আসবে না বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতনের ৫% বাড়ি ভাড়ায় সম্মতি দিয়েছে অর্থ বিভাগ। তবে সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে দাবি আদায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষক কর্মচারীরা। এই মুহূর্তে শহীদ মিনারে আছেন সহকর্মী সামদানি প্রত্যয়, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। প্রত্যয়, বাড়ি ভাড়া বৃদ্ধি, চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং মেডিকেল ভাতা, উৎসব ভাতা এই সমস্ত বৃদ্ধির দাবিতে শিক্ষকদের কেন্দ্রীয় শহীদ মিনারে যে অবস্থান কর্মসূচি, সে অবস্থান কর্মসূচিটি কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আরও বেশি দৃঢ় হচ্ছে, লোক সমাগম আরও বাড়ছে। আমরা যদি দেখি যে সকাল থেকে এখন কিন্তু এখানে শিক্ষকদের অবস্থান আরও অনেক বেশি হয়েছে। বিভিন্ন জেলা থেকে শিক্ষকরা আসছেন, তারা এখানে স্লোগান দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন, গানে কবিতায় বিভিন্নভাবে তারা তাদের দাবিগুলোকে তুলে ধরছেন। তারা তাদের যে দাবি, সেই দাবি আদায়ে যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হবে ততক্ষণ পর্যন্ত তারা অবস্থান চালিয়ে যাবেন, এমনটি হুঁশিয়ারি কিন্তু তারা এখান থেকে দিয়ে যাচ্ছেন। আরেকটি বিষয় জানাতে চাই, সেটি হচ্ছে এখানের শিক্ষক নেতারা একটু আগে আমাদের সঙ্গে কথা বলেছেন। তারা এমন একটি অভিযোগ করছেন যে বিভিন্ন জেলা থেকে তাদের শিক্ষকরা এই অবস্থান কর্মসূচিটিতে যোগ দেওয়ার জন্য আসার পথে তারা পুলিশি বাধার মুখোমুখি হচ্ছেন, এমন একটি অভিযোগ শিক্ষক নেতারা এখানে করছেন। এর পাশাপাশি আজ শিক্ষা মন্ত্রণালয় থেকে সরকারের পক্ষ থেকে ৫% বাড়ি ভাড়া দিয়ে যে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, তারা সেই প্রজ্ঞাপনটি প্রত্যাখ্যান করেছেন এবং প্রজ্ঞাপনটি প্রত্যাখ্যান করে তারা বিকেল ৩টায় শিক্ষা ভবন অভিমুখে ভুখা মিছিলের ঘোষণা দিয়েছেন। সেই ভুখা মিছিলটি কিছুক্ষণ পরেই শুরু হবে, আমরা সেই ভুখা মিছিলটিও আপনাদেরকে দেখাতে পারবো। দর্শক, আমরা যদি আরেকটু বলি যে এই আন্দোলনটির সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল সংহতি জানিয়েছেন। একটু আগেই এমপিওভুক্ত শিক্ষক ফোরাম বা যেই সংগঠনটির ব্যানারে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট, যেই সংগঠনটির ব্যানারে শিক্ষকরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন, সেই জোটের নেতৃবৃন্দ কিছুক্ষণ আগেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কথা বলেছেন, তার সঙ্গে আলোচনা করেছেন এবং এই আলোচনা শেষে এখন পর্যন্ত তারা এখানে আসেননি। আসলে আমরা বাকিটুকু জানাতে পারবো। আরেকটি বিষয় শিক্ষকদের পক্ষ থেকে জানানো, শিক্ষকরা আমাদেরকে বলছেন, গতকালকের মতো আজও তারা বলছেন যে যদি তাদের দাবি মেনে প্রজ্ঞাপন দেয়া না হয় তবে আসন্ন নির্বাচনে তারা সকল দায়িত্ব থেকে সরে আসবেন, এমন হুঁশিয়ারি তারা আজকেও আমাদেরকে জানিয়েছেন। তো কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের অবস্থান কর্মসূচি থেকে আমার কাছে এই ছিল সবশেষ। শহীদ মিনার এলাকা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সামদানি প্রত্যয়। দুপুরের সময় আরও থাকছে নো কিং স্লোগানে উত্তাল যুক্তরাষ্ট্রের রাজপথ। নিউ ইয়র্ক, ওয়াশিংটন সহ বিভিন্ন শহরে ট্রাম্প বিরোধী বিক্ষোভ, প্রেসিডেন্টের কর্তৃত্ববাদী নীতির তীব্র সমালোচনা।
এখন পর্যন্ত ৫,০০০ কোটি টাকা জব্দ করেছে পাচারকৃত সম্পদ পুনরুদ্ধার কমিটির সংস্থাগুলো। পাচার করা অর্থ রূপান্তরিত সম্পদের খোঁজে ২০টি দেশে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট MLAR পাঠিয়েছে বাংলাদেশ। উত্তর পেলে পাওয়া যাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ক্ষমতাসীন প্রভাবশালীদের আরও স্থাবর অস্থাবর সম্পদের সূত্র। টিআইবি বলছে বিদেশে পাচারের অর্থ বিনিয়োগের লাভও বাংলাদেশের, যা পাওয়া সহজ হবে না। সেলিয়া সুলতানার রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে এবার যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, হংকং ও সাইপ্রাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট MLAR পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। এদিকে পরিবারের সাথে সংশ্লিষ্ট একের পর এক ব্যাংক হিসাব ও সম্পদ জব্দ করেছে NBR ও BFIU। একইভাবে বসুন্ধরা গ্রুপের অর্থ পাচারের তথ্য খুঁজতে স্লোভাকিয়ায় MLAR পাঠানো হয়েছে। নজরুল ইসলামের নাসা গ্রুপের বাণিজ্যিক লেনদেনের আড়ালে অর্থ পাচারের তথ্য চেয়ে লুক্সেমবার্গ, এসালম গ্রুপের তথ্য চেয়ে ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ড, বেক্সিমকো ও সালমান এফ রহমানের তথ্য চেয়ে সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর ও যুক্তরাজ্য, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদের তথ্য চেয়ে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাতে MLAR পাঠিয়েছে পাচারকৃত সম্পদ পুনরুদ্ধার কমিটি। এছাড়া পাচার করা অর্থ অনুসরণ করতে গিয়ে থাইল্যান্ডেও অর্থ পাচারের সূত্র মিলেছে। এখন পর্যন্ত 20টি দেশে তথ্য চেয়ে MLAR পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। CID জানায় অন্তত ৫,০০০ কোটি টাকা জব্দ করেছে পাচারকৃত সম্পদ পুনরুদ্ধার কমিটি। MLAR এর উত্তর মিললে পাওয়া যাবে আরও সম্পদ। ট্রেস বেসড মানি লন্ডারিং এগুলো নিয়ে যাওয়া, এটা অনেক লম্বা প্রসেস। এই যাবতীয় উপায়গুলো তারা করেছে, হুন্ডির মাধ্যমে করেছে, আন্ডার ইনভয়েস, ওভার ইনভয়েস করেছে। আমরা প্রায় ৫,০০০ কোটি টাকার মতো, ৪,৯৬০ কোটি টাকা এই পর্যন্ত আমরা ফ্রিজ করেছি, ক্রোক করেছি। টিআইবি বলছে পাচার হওয়া অর্থ সংশ্লিষ্ট দেশগুলোতে বিনিয়োগ হয়েছে, ফলে সেসব বিনিয়োগের লভ্যাংশের মালিকানাও বাংলাদেশের। আইনি তৎপরতার সাথে তাই বাড়াতে হবে কূটনৈতিক তৎপরতাও। খুব সহজ নয়, ওই অর্থ তো ওখানে ওই দেশের বিনিয়োগ হিসাবে ব্যবহৃত হচ্ছে, ওই অর্থনীতিতে অবদান রাখছে আমাদের অর্থ। কাজে ওরা তো চট করে ছেড়ে দিবে না, চাইলেও যত সদিচ্ছে মোরাল থাকুক, অঙ্গীকার থাকুক না কেন। সংশ্লিষ্ট বিভাগগুলোর তথ্যমতে দেশের সম্পদের খোঁজে আরও 5টি MLAR তৈরি রয়েছে পাইপলাইনে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দেশে এক সপ্তাহে 1 কোটির বেশি শিশুকে টাইফয়েডের টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর। সকালে মোহাম্মদপুরের একটি মাদ্রাসায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের অংশ হিসেবে একটি মতবিনিময় সভায় একথা জানান তিনি। স্বাস্থ্য বিভাগের ডিজি জানান, সারা দেশে এখন পর্যন্ত 275 জনের শরীরে টিকা পরবর্তী সাধারণ জ্বর ও ব্যথার মতো মৃদু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মাসব্যাপী চলা এ ক্যাম্পেইনে দেশে প্রায় 5 কোটি শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে বলেও নিশ্চিত করেন তিনি। এরপর মাদ্রাসার শিক্ষার্থীদের টিকাদান উদ্বোধন করেন অধ্যাপক ডাক্তার আবু জাফর। 12 অক্টোবর থেকে সারা দেশে একযোগে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হয়। 30 অক্টোবর পর্যন্ত 14 কর্মদিবসে শিক্ষা প্রতিষ্ঠানে টিকা দেওয়া হবে। শনিবার ও বাকি দিনগুলোতে নিয়মিত টিকাদান কেন্দ্রে এবং 30 অক্টোবরের পর থেকে 13 নভেম্বর পর্যন্ত দেওয়া হবে কমিউনিটি পর্যায়ে। ভ্যাকসিনেশনের বিশেষত হলো যে এত অধিক সংখ্যক টিকা বাংলাদেশের ইতিহাসে একসাথে কখনো দেওয়া হয়নি। আমাদের টার্গেট প্রায় 5 কোটি, 4,90,00,000। এবং অলরেডি আপনারা শুনেছেন বিভিন্ন বক্তার কাছে যে আমরা আজ পর্যন্ত সকাল পর্যন্ত এটার সংখ্যা 1,04,00,000 পার হয়ে গেছে। দেশের বাইরের খবর। নো কিং স্লোগানে ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতায় যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভে নেমেছেন লাখো মানুষ। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধান নয়, তিনি দেশের রাজা হিসেবে স্বৈরশাসন করছেন, এমনটাই অভিযোগ দেশটির সাধারণ মানুষের। ট্রাম্প প্রশাসনের কর্তৃত্ববাদী নীতির বিরুদ্ধে এ প্রতিবাদে অংশ নিয়েছেন রাজনীতিক, শিল্পী, সাধারণ নাগরিক থেকে শুরু করে প্রবীণ যোদ্ধারাও। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে নিচ্ছি আরেকবার। একদিন পরও শাহজালালের কার্গো ভিলেজে উঠছে ধোঁয়া, বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। ফ্লাইট শিডিউল বিড়ম্বনায় ভোগান্তি, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার ঘোষণা উপদেষ্টার। অচল যন্ত্রপাতিতেই ভরসা শাহজালালের, দেরিতে আগুন নেভানো নিয়ে প্রশ্ন, বহুমুখী শঙ্কায় পোশাক শিল্প মালিকরা। ভাবমূর্তি সংকট কাটাতে যথাযথ ব্যবস্থার পরামর্শ।
এবং শাপলা প্রতীকে অনড় এনসিপির বিরুদ্ধে স্বেচ্ছাচারী আচরণের অভিযোগ নেতাদের নুরুল হুদার মতো পরিণতির হুঁশিয়ারি, বিধি অনুযায়ী সুযোগ দেখছে না কমিশন। এ ছিল দুপুরের সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়।